যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, যেটা রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। টেলিভিশনের পর্দায় আত্মবিশ্বাসী ভঙ্গিমায় কথা বলতেন তিনি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ৭১ টিভিতে সংবাদ পরিবেশন, টকশো পরিচালনা আর রাজনৈতিক বিশ্লেষণ চালিয়ে তৈরি করেছিলেন একচ্ছত্র প্রভাব। কিন্তু গণমাধ্যম বিশ্লেষক ও সাধারণ দর্শকদের বড় অংশই সবসময় অভিযোগ তুলেছেন সেই সাংবাদিকতার নেপথ্যে নিরপেক্ষতা বলতে কিছু ছিল না, ছিল স্রেফ তৎকালীন শাসক গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ও প্রতিপক্ষকে ঘায়েল করার চরম তৎপরতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাভোগ, গুরুতর অসুস্থতা কিংবা বিদেশে চিকিৎসার মানবিক আবেদনগুলোকে তিনি নিজের উপস্থাপনায় বারবার উপস্থাপন করতে চেয়েছিলেন কেবল এক আইনি চাতুর্য হিসেবে। আর তারেক রহমানের রাজনৈতিক বক্তব্য কিংবা বিএনপির প্রতিটি গণ আন্দোলনকে সোজা সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিত্রায়িত করার ব্যাপারে তার জুড়ি মেলা ছিল ভার। একই সাথে জামায়াত সহ ডানপন্থী দলগুলোকে জঙ্গি হিসাবে উপস্থাপন করেছিলেন এই ফারজানা রূপা। তবে ইতিহাস বদলে গিয়েছিল ২০২৪ সালের ১৪ই জুলাই গণভবনের সেই আলোচিত সংবাদ সম্মেলনে। চীন সফর শেষে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে অত্যন্ত উস্কানিমূলক এক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন এই সাংবাদিক। আর তার সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই চরম বিতর্কিত রাজাকার মন্তব্যটি করে বসেন। কোনো জ্ঞানই নেই, মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? আর যায় কোথায়? সেই এক প্রশ্ন আর বিতর্কিত উত্তর নিমিষেই দাবানলের মতো আগুন জ্বালিয়ে দিয়েছিল পুরো দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। জন্ম নিয়েছিল ২৪-এর রক্তক্ষয়ী জুলাই গণ অভ্যুত্থানের। আজ সময় বদলেছে, ক্ষমতার সেই দাপট চুরমার হয়ে গেছে। ৭১ টিভির চাকরি হারিয়ে দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দর থেকে আটক হয়ে স্বামী শাকিল আহমেদ সহ গত ২ বছরেরও বেশি সময় ধরে কারাগারে দিন কাটাচ্ছেন ফারজানা রূপা। ফারজানা রূপা আর তার স্বামী শাকিলদের মুক্তির দাবিতে সরকার প্রধান তারেক রহমানের কাছে বারবার অনুরোধ করেছিল প্রথম আলো এবং ডেইলি স্টার, কিন্তু তাতে কাজ হলো না। এবার কেবল হত্যা মামলার আসামির তালিকাতেই তার পরিণতি সীমাবদ্ধ থাকছে না, এবার তার সামনে উকি দিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মারাত্মক মানবতা বিরোধী অপরাধের কাঠগড়া, যেখানে বিচার হয়েছিল জামায়াত নেতা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী নিজামী মুজাহিদদের। জুলাই গণ অভ্যুত্থান চলাকালে উস্কানিমূলক বক্তব্য দেওয়া এবং আন্দোলন দমনে প্ররোচনা যোগানোর অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় এবার আনুষ্ঠানিকভাবে আসামির তালিকায় যুক্ত হচ্ছেন ৩ আলোচিত সাংবাদিক, শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু এবং সেই আলোচিত ফারজানা রূপা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আগামী ২৪শে আগস্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ফারজানা রূপা সহ এই ৩ সাংবাদিককে ট্রাইব্যুনালে ওই দিন হাজির করার জন্য। আদালতে হাজির করার পর তাদের আনুষ্ঠানিকভাবে এই মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হবে। প্রসিকিউশনের অভিযোগ অত্যন্ত স্পষ্ট। ২০২৪ সালের ১৪ই জুলাই গণভবনের সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উপস্থিতিতে কেবল সাংবাদিকতার নামে তথ্য সংগ্রহই করা হয়নি, বরং সেখানে কৌশলগত উস্কানি দিয়ে এবং বিভ্রান্তিকর বিকল্প বয়ান তৈরি করে ছাত্র জনতার উপর রাষ্ট্রীয় বল প্রয়োগের ক্ষেত্র প্রস্তুত করেছিলেন এই সাংবাদিকরা। অভিযোগে আরও বলা হয়, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থানের দিনগুলোতে আন্দোলনকারীদের অপশক্তি হিসেবে দেখিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্বিচারে গুলিবর্ষণে প্ররোচিত করার পেছনে মিডিয়া ট্রায়াল চালানো হয়েছিল, যার সামনের সারিতে ছিলেন এই মোজাম্মেল হক বাবু, ফারজানা রূপা এবং শ্যামল দত্ত। তবে ফারজানা রূপার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কেবল ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানের ঘটনাতেই সীমাবদ্ধ নেই। ২০১৩ সালের মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর চালানো যৌথ বাহিনীর অভিযান ও দমনপীড়নের ঘটনাকে কেন্দ্র করেও মানবতা বিরোধী অপরাধের পৃথক মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন ফারজানা রূপা ও মোজাম্মেল হক বাবু। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্তকারী দলের অভিযোগ, শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত নিহতের সংখ্যা গোপন করা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য পরিবেশন করে রাষ্ট্রীয় নিধনযজ্ঞকে বৈধতা দেওয়ার জন্য মিডিয়াকে ব্যবহার করার পেছনে ফারজানা রূপাদের সক্রিয় ভূমিকা ছিল। ইতিমধ্যে ট্রাইব্যুনাল ১ এ বিষয়ে শুনানির পর ফারজানা রূপাকে শাপলা চত্বরের মামলায় শোন অ্যারেস্ট করার নির্দেশ জারি করেছেন। অর্থাৎ একের পর এক অপরাধের ঘটনা আর রাজনৈতিক চাটুকারিতার দায় আজ একসাথে তার ঘাড়ে চেপে বসেছে। একসময় টিভির শীতাতপ নিয়ন্ত্রিত স্টুডিওতে বসে ক্ষমতাধরদের
পাশে নিয়ে প্রতিপক্ষকে নিয়ে টিপ্পনি কাটা ফারজানা রূপার বর্তমান অবস্থা চরম করুণ। একদিকে হত্যা মামলা, একাধিক মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং আদালতের বারান্দায় জামিনের আবেদনের পর আবেদন প্রত্যাখ্যান, সব মিলিয়ে এক ভয়ঙ্কর বাস্তবতার মুখে পড়েছেন তিনি। কারাগারে থাকা অবস্থায় তিনি হারিয়েছেন নিজের মাকেও। মায়ের মৃত্যুর সময় মাত্র 4 ঘন্টার প্যারোলে মুক্তি পেয়ে পুলিশ প্রহরায় শেষ বিদায় জানাতে গিয়েছিলেন তিনি। সেদিন রূপার ছবি আর অবস্থা দেখে অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না ইনিই কি একসময় রাজত্ব করা সেই দাপুটে উপস্থাপিকা। সমালোচকরা আজ সোচ্চার কণ্ঠে বলছেন, পাপ কখনো বাপকেও ছাড়ে না। সাংবাদিকতার মতো একটি পবিত্র পেশাকে ক্ষমতার চাটুকারিতা, প্রতিপক্ষকে হেনস্থা করা এবং রাষ্ট্রীয় সহিংসতায় ইন্ধন যোগানোর হাতিয়ার বানালে তার খেসারত যে কতটা ভয়াবহ হতে পারে, ফারজানা রূপার এই পতন দেশের ইতিহাসে এক চরম দৃষ্টান্ত হয়ে থাকবে। এদিকে অনেকেই প্রশ্ন তুলছেন, সাংবাদিকদের কি মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার ও বিচার করা সঠিক? এ বিষয়ে আইন বিশেষজ্ঞ ও প্রসিকিউশনের দাবি পরিষ্কার। সাংবাদিকতার আড়ালে যদি কেউ রাষ্ট্রীয় গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধে প্রত্যক্ষ প্ররোচনা যোগায়, উস্কানিমূলক ভুয়া বয়ান তৈরি করে এবং নিরপরাধ মানুষকে হত্যায় বাহিনীকে উৎসাহিত করে, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী তিনিও অপরাধের অংশীদার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিংবা রুয়ান্ডা গণহত্যার বিচারেও দেখা গেছে, যেসব মিডিয়া ব্যক্তিত্ব রেডিও বা পত্রিকায় উস্কানিমূলক প্রচার চালিয়ে গণহত্যায় ইন্ধন জুগিয়েছিল, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আজ বাংলাদেশেও সেই একই ইতিহাস ফিরে আসছে। সোশ্যাল মিডিয়া কিংবা টকশোতে অন্যের টুটি চেপে ধরা, অট্টহাসি হেসে প্রতিপক্ষকে অপমান করা কিংবা সরকারের চাটুকারিতায় ব্যস্ত থাকা সাংবাদিকদের আজ আয়নার সামনে দাঁড়ানোর সময় এসেছে। ফারজানা রূপা কিংবা মোজাম্মেল হক বাবুদের এই পরিণতি কেবল ব্যক্তি রূপার একার পরিণতি নয়, এটি হলো রাজনৈতিক চাটুকারিতা আর সত্য গোপনের অপসাংবাদিকতার উপর আইনের চাবুক। আগামী 24শে আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের হাজির করার পর বিচারের কলকাঠি কিভাবে ঘোরে, সেদিকেই এখন নজর পুরো বাংলাদেশের। তবে আইন বিশেষজ্ঞদের মতে এ ধরনের মামলায় অন্তত যাবজ্জীবন হতে পারে ফারজানা রূপার। ক্ষমতার টেবিল চিরস্থায়ী নয়, কিন্তু ইতিহাসের দায় এবং আদালতের কাঠগড়া এড়ানো যে অসম্ভব, ফারজানা রূপাদের বর্তমান জীবনই তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু প্রশ্ন হলো, ফারজানা রূপা, মোজাম্মেল হক বাবু, শাকিল আহমেদ কিংবা শ্যামল দত্তদের এই পরিণতি দেখে বর্তমান বিএনপি সরকারের চাটুকারিতা করা সাংবাদিকরা কি শিক্ষা নেবেন, নাকি তারা এটাই প্রমাণ করবেন যে ইতিহাসের বড় শিক্ষা এটাই যে ইতিহাস থেকে কেউই শিক্ষা নেয় না? প্রিয় দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ফারজানা রূপার কি শাস্তি চান আপনি? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পান।